বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, বললেন দুদু। বিএনপি নেতার বিরুদ্ধে জমি বাড়ি দখল ও নির্যাতনের অভিযোগ। জানাবো ট্রাম্প মোদির বৈঠকে হঠাৎ কেন বাংলাদেশ, এবং সর্বশেষ জানাবো এখনো মিথ্যা মামলা বন্ধ করতে পারেনি বলছেন অ্যাটর্নি জেনারেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, বললেন দুদু। নির্বাচনের জন্য বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য না করার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুদু বলেন, দীর্ঘ 17 বছর ধরে গণতন্ত্রের লড়াই চলছে। যারা এই 17 বছরকে অস্বীকার করে তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বলতে পারেন না। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ওলটপালট করলে আপনাদেরই ওলটপালট হয়ে যাবে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে। সেদিন প্রধান ভূমিকা রেখেছিল ছাত্ররা, অথচ কিছু রাজনৈতিক দল বলে সব শেখ মুজিবের অবদান। তিনি বলেন, আবারও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপি অংশগ্রহণ উপেক্ষা করা হচ্ছে। এক ধরনের আতেল ছাত্রদের উপর ভর করছে, যারা জানে জনগণ তাদের সঙ্গে নেই। হাফিজ বলেন, বর্তমান সরকার অত্যন্ত দুর্বল, এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে নির্বাচিত সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি দীর্ঘ আন্দোলনের শেষ হিসাব মিলেছে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আমাদের পর্যবেক্ষণ করছে। আজ যারা ফুল দিয়ে বরণ করছে, কাল ভুল করলে সেই জনতাই জবাবদিহি করবে। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অন্তর্বর্তী সরকার কি করছে সেটিও জনগণ দেখছে। বিএনপি নেতার বিরুদ্ধে জমি বাড়ি দখল ও নির্যাতনের অভিযোগ। যশোরের অভয়নগরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এক হিন্দু পরিবারের জমিসহ বাড়ি দখল ও নির্মম শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা ভয়ে এখন বাড়ি ছাড়া। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েও মেলেনি। সংবাদ সম্মেলনে পরিমল কর্মকারের ছেলে পিয়াস কর্মকার বলেন, বিএনপি নেতা FM আলাউদ্দিন আহমেদ আমাদের নিকটতম প্রতিবেশী। তিনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ও তার পরিবার ক্ষমতা প্রয়োগ করে আমাদের পরিবারের উপর নানাভাবে শারীরিক লাঞ্ছনা, হেয় প্রতিপন্ন করা ও অর্থনৈতিক ক্ষতি সাধন করে আসছিলেন। তাদের অত্যাচারে আমাদের সেখানে বসবাস করা দুরূহ হয়ে উঠেছিল। সর্বশেষ 2016 সালে বিএনপি নেতা FM আলাউদ্দিনের ছোট ছেলে FM রাব্বি ও তার গুন্ডা বাহিনী আমাদের বসত বাড়িতে হামলা ও ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। তিনি বলেন, বিএনপি নেতা FM আলাউদ্দিনের দুই ছেলে FM রাজু আহমেদ ও FM রাব্বি এলাকার ক্যাডার ভিত্তিক সন্ত্রাস ও ত্রাস কায়েম করেছে। তারা বর্তমানে 6 নম্বর ওয়ার্ডের ছাত্রদল নেতা ও মূর্তিমান আতঙ্ক। এই হামলার পরিপ্রেক্ষিতে 2017 সালে আমার মা বিউটি কর্মকার বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা করতে বাধ্য হন, যে মামলাটি এখনো চলমান। এরপর থেকে আমরা প্রাণ ভয়ে নিজ বসত ভিটা ছাড়া হয়ে রয়েছি। ট্রাম্প মোদির বৈঠকে হঠাৎ কেন বাংলাদেশ। বাংলাদেশ যেন ভারতের কাছ থেকে হঠাৎ স্বাধীনতা অর্জনকারী একটি দেশ, যেন আরও 28টি প্রদেশের মতো এতদিন বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য ছিল। গত বছরের 5ই আগস্ট স্বাধীন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অভূতপূর্ব এই বিপ্লবের পরবর্তী সময়ে ভারতীয় সাংবাদিকদের কথাবার্তা, ভারতীয় সরকারের ভূমিকা, সে দেশের মানুষের আক্ষেপ কি তাই প্রমাণ করছে না। প্রমাণ করছে শেখ হাসিনা কার্যত ভারতের বাংলাদেশ প্রদেশের একজন মুখ্যমন্ত্রী ছিলেন। এ বিষয়ে নতুন পুরনো অনেক তথ্য হাজির করা হয়। তবে তার আগে যুক্তরাষ্ট্রের ট্রাম্প ও মোদির বৈঠক শেষে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন ও তার উত্তর পর্যালোচনা এখন জরুরি। গেল 13 ফেব্রুয়ারি হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়। বৈঠক শেষে ভারতীয় এক সাংবাদিক জানতে চান, আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সরোসের বৈঠকেও তা প্রমাণিত। তো বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন, এটা নিয়ে 100 বছর ধরে কাজ করছে। বস্তুত আমি এরকমই পড়েছি। তিনি আরো বলেন, কাজে এটা আমি প্রধানমন্ত্রীর অর্থাৎ নরেন্দ্র মোদীর উপরই ছেড়ে দেব। এ কথা বলে প্রেসিডেন্ট ট্রাম্প পাশে বসা ভারতের প্রধানমন্ত্রীর দিকে ইঙ্গিত করেন, অর্থাৎ বাংলাদেশ নিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তা মোদীর উপর ছেড়ে দেন। এরপর মোদী কি বললেন সেটা ছিল খুব গুরুত্বপূর্ণ। দৃশ্যমান হলো বাংলাদেশ নিয়ে মোদী কোনো কথাই বললেন না, বরং বিষয়টি এড়িয়ে ঝুঁকে গেলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে। বাংলাদেশ প্রসঙ্গ দুই নেতার মধ্যে আলোচনা আদৌ আসবে কিনা তা নিয়েও সংশয় ছিল। এর কারণ ট্রাম্পের তারিফ যুদ্ধ। তবে ভারতীয় সাংবাদিকের কারণে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলতেই হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে।
ভারতীয় সরকারের পাতানো ছকে সেই সাংবাদিক প্রশ্নটি করেছেন বলে মনে করেছেন বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা। বৈঠকের খবরটি প্রকাশিত হয়েছে ভয়েস অফ আমেরিকা সহ বিভিন্ন গণমাধ্যমে। এই কারণে বৈঠকের ওই প্রশ্ন নিয়ে বাংলাদেশ জনমনে ট্রাম্পের দেওয়া উত্তর ও মোদির ভূমিকা নিয়ে 4টি প্রশ্ন জেগেছে। প্রথমত, বাংলাদেশের এই পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়টি কেন সামনে আনলেন ভারতীয় সাংবাদিক? দ্বিতীয়ত, এটার মাধ্যমে বাংলাদেশ ছাত্র জনতার এই বিপ্লবকে কেন যুক্তরাষ্ট্রের ইতিবাচক অর্থে কৃতিত্ব ও নেতিবাচক অর্থে উস্কানি দিচ্ছেন ভারতীয় সাংবাদিক? তৃতীয়ত, স্বাধীন একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের বক্তব্য দেওয়ার প্রেক্ষাপট তৈরি করা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? চতুর্থত, বাংলাদেশের বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী যে অনেক বছর ধরে পড়াশোনা করে চলেছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সচেতন কিনা এবং বাংলাদেশের বিষয়গুলো তিনি ভারতের প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত করেছেন কিনা? এবার ট্রাম্পের বক্তব্য নিয়ে আলোচনা করা যাক। প্রথমত, এই বিপ্লবের পুরো কৃতিত্ব তিনি বাংলাদেশের জনগণকে দিয়েছেন। নিজেরা কৃতিত্ব নিতে গিয়ে বাংলাদেশের জনগণকে খাটো করে দেখেননি। দ্বিতীয়ত, বাংলাদেশে ভারতীয় প্রভুত্ব তৈরি ও তার ব্যর্থতার দায়-দায়িত্ব ট্রাম্প মোদিকে দিয়েছেন। বাংলাদেশ নিয়ে দিল্লির দীর্ঘদিনের গবেষণা ও লোভ বাসনার কথা ট্রাম্পের অজানা নয়। মূলত 1947 সালে দেশভাগ ও 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সহ হাসিনার 16 বছরের শাসনামল নিয়ে ভারতের ভূমিকা ওয়াশিংটনের অজানা নয়, সেটাও বুঝিয়ে দিয়েছে। যাই হোক, ট্রাম্প মোদির ওপর বাংলাদেশের দায়িত্ব দিয়েছেন বলে ভারতীয় সাংবাদিকরা আত্মতুষ্টিতে ভুগছেন। কিন্তু গভীরভাবে ব্যাখ্যা করলে বোঝা যাচ্ছে যে অতীতে বাংলাদেশ নিয়ে দিল্লির ভূমিকার কথাটাই তিনি বলেছেন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ভারতীয় গণমাধ্যম বেশ ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে। কেননা ট্রাম্পের বক্তব্যের বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মনে করছে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বা দেখভালের দায়িত্ব ভারতের উপর ছেড়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাদের এই ধারণা ঠিক নয় বলেই প্রতীয়মান হচ্ছে, কারণ মোদিকে উত্তর দিতে ইশারা দিলেন ট্রাম্প। কিন্তু মোদি এই প্রসঙ্গ এড়িয়ে চলে গেলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে পরবর্তী আলোচনায়। তা থেকে বোঝা যায় এখানেও মোদি বিব্রত হয়েছেন। এখন দেখার বিষয় ট্রাম্পের বক্তব্যকে আমরা কিভাবে নেব, কেননা ট্রাম্প এই ধরনের প্রশ্নে বিরক্ত হয়েছেন বলে প্রতীয়মান হয়েছে। যারা ভিডিও দেখেছেন তাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। বেশ ব্যঙ্গাত্মক ভক্তিতে মোদিকে উদ্দেশ্য করে বলেছেন, ইনি তো অনেক বছর ধরে বাংলাদেশ নিয়ে পড়াশোনা করেছেন। ভারতীয় সাংবাদিক যখন প্রশ্ন করেন তখন তিনি মোদিকে দেখিয়ে দেন যেন পৃথিবী নামক ভূখণ্ডটির প্রেসিডেন্ট ট্রাম্প আর মোদি এই ভূখণ্ডের প্রধানমন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থকের এই বৈঠক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি মোদি যুক্তরাষ্ট্র সফরকালে সেখানকার আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান ছিল লজ্জাজনক। সেখানে তারা মোদিকে স্বাগত জানিয়ে নানা ধরনের স্লোগান দিয়েছেন, যেন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন অথবা আওয়ামী লীগ ভারতের বিজেপির বাংলাদেশের শাখা। আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোভাব এই পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের বিনিময়ে যদি হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী করে দেয় ভারত, তাতেও কোনো আপত্তি নেই তাদের। দেশ ও দেশের সার্বভৌমত্ব নিয়ে তাদের এই অবস্থান নিয়ে আবারও জিজ্ঞাসা তৈরি হয়, আদতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের দলটির যে গৌরবময় ভূমিকা ছিল তা কি পাকিস্তান ভাঙার ভারতীয় ষড়যন্ত্রের অংশ? বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকা সম্প্রতি বেশ আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। বিশেষত গত 16 বছর ধরে আওয়ামী লীগকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার দায় এখন ভারতের কাঁধে। এই দায় ভারত নিজেই কাঁধে টেনে নিয়েছে। পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে ফ্যাসিস্টে পরিণত করার দায় ভারত এড়িয়ে যেতে পারে না। সে কারণে 1-11-এর মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরপরই রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন সামরিক বেসামরিক নাগরিক হত্যার জন্য এখন অনেকেই ভারতের দিকে আঙুল তুলছে। বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করতে ছক কষে এই হত্যার মিশন পরিচালনা করা হয় বলে মনে করেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। এ নিয়ে কয়েক দফা সংবাদ সম্মেলন করেছেন ভারতের স্বজনরা। এছাড়া 2014 সালের নির্বাচনে 154 আসনে কোনো ভোট ছাড়াই এমপি নির্বাচিত হয়েছেন। বাকি পদেও ভোটারবিহীন নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারত। 2018 সালে রাতে ভোটে সমর্থন দিয়ে হাসিনাকে আরো বেশি ভারত নির্ভর করে তোলে দিল্লি। 2024 সালের 7 জানুয়ারি ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে চূড়ান্ত স্বৈরশাসকে পরিণত করে ভারত। এই 16 বছরের শাসনকালে যত গুম খুন আয়নাঘরে নির্যাতন হয়েছে তার দায় এড়াতে পারে না ভারত। এইভাবে ঘৃণা ছড়িয়ে শেখ হাসিনার মতোই ভারতে দেশে জনগণের ঘৃণা কুড়িয়েছে। এখনো ভারত সেই ভূমিকা থেকে সরে যায়নি, বরং যেন করদ রাজ্য হাতছাড়া হয়ে যাওয়ার কষ্টে নীল হয়ে গেছে উগ্র হিন্দু জাতীয়তাবাদী নরেন্দ্র মোদী সরকার। তাই দেশ বিদেশে বাংলাদেশ বিরোধী প্রচারে নেমেছে তারা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেও ছাড়ছেন না ভারতীয় মিডিয়া। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা ভরে স্মরণ করে থাকে, কিন্তু ভারতের 54 বছরের অত্যাচার, তিস্তা চুক্তি না করে গজলডোবায় ড্যাম দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলকে শুষ্ক মৌসুমে শুকিয়ে মারা, পদ্মার পানি প্রত্যাহার, বন্যায় পানি ছেড়ে দেওয়া, ফেলানিকে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখা সহ নির্বিচারে সীমান্ত হত্যা, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতকের আশ্রয় দেওয়া নিয়ে জনমনে যে অসন্তোষ যুক্তরাষ্ট্রে মোদির সফরে সেটা আরো বেড়ে গেল।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।